আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম কালিঞ্জারের উদ্দেশ্যে। খাজুরাহো থেকে কালিঞ্জার প্রায় 100 কিলোমিটার মতো দূর, ঘন্টা 3 মতো সময় লাগে। এখন আমরা আছি কেন নদীর তীরে একটা ছোট খাবার জায়গায়। এখানে আমরা ব্রেকফাস্ট করে কালিঞ্জার ফোর্ট দেখতে যাব। কালিঞ্জার ফোর্ট দেখার পর আমরা যাব পান্না টাইগার রিজার্ভ। পোহাটা আমি প্রথমে ভেবেছিলাম যে বোধহয় শুকনো চিড়ে বা চিড়ে ভাজার মতো কিছু, কিন্তু যখন পোহাটা আসলো তখন দেখলাম যে ওটা অন্য রকমের কিছু, আর উপরে আবার ঝুরি ভাজা দেওয়া আছে। যাই হোক, খেতে ভালো ছিল। আমরা খেয়ে কালিঞ্জারের উদ্দেশ্যে বেরোলাম। পান্না টাইগার রিজার্ভ ক্রস করে পান্না শহরে না ঢুকে বাদিক দিয়ে বাইপাস নিয়ে কালিঞ্জারের উদ্দেশ্যে বেরোলাম। এই রাস্তার চারপাশে যে জঙ্গলগুলো আছে, ম্যাপে বলছে সেটা টাইগার রিজার্ভের একটা এক্সটেনশন। যদিও এখানে মনে হয় না বাঘ আসে, বা আসতেও পারে, কে জানে। কালিঞ্জার ফোর্টটা জঙ্গলে ভর্তি, তারই মধ্যে ছোটখাটো পথ এদিক সেদিক চলে গেছে। আমরা সেরকমই একটা পথ দিয়ে প্রথমে গেলাম নীলকণ্ঠ মন্দিরে। খুব দূর থেকে ড্রামের আওয়াজ আসছিল, কাছে গিয়ে দেখলাম এটা সেই লোকাল ডান্সটা। আগের দিন থেকেই দেখছিলাম যে অনেকগুলো লোক বাসে বা ট্রাকে করে এরকম রঙিন অদ্ভুত পোশাক আর ময়ূরের পালক নিয়ে যাচ্ছে। তখন ওরা কারা কিসের জন্য যাচ্ছে বুঝতে পারছিলাম না, কিন্তু এখানে এসে বুঝলাম এরা আসলে গ্রামের লোক। গ্রামবাসীরা সবাই দিওয়ালির দিনে একটা বিশেষ নাচ নাচে। এই নাচটার নাম হচ্ছে দিওয়ালি। মানে এই দিনে গ্রামবাসীরা চারিদিকে ঘুরে ঘুরে একসাথে নাচে। সেই রকমই একদল এসেছে নীলকণ্ঠ মন্দিরে। ঠিক আমরা যখন গেলাম ঠিক তখনই ওরাও এসেছে। আমরা এখন আছি কালিঞ্জার ফোর্টের মধ্যে থাকা নীলকণ্ঠ মন্দিরে। ইম্পর্টেন্ট আর মাঝে মাঝে চোরা প্যাসেজ করা আছে, মানে এটা কোথায় গিয়ে শেষ হচ্ছে জানি না। আমরা ওই জায়গাটা থেকে আরেকটু নিচে নেমে এসেছি, আর এখান থেকে সিনারি তো খুবই ভালো দেখা যাচ্ছে। মানে সামনে যতটা অব্দি মেঘ আছে ততটা অব্দি পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। এমনকি একটু আগে দেখাতে পারিনি, ওই আওয়াজ হচ্ছিল বলে ঘর বাড়ির রং পর্যন্ত দেখা যাচ্ছে। ওই যেখানে গোল একটা মণ্ডপ দেখা যাচ্ছে আর ছাদ দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মেন ফোকাস। আসলে কিন্তু মণ্ডপটা পুরো একটা গুহার মধ্যে, শুধু বাইরেটা এরকম মণ্ডপ করা। আসলে মণ্ডপটা বেশি বেঁচে নেই, ভেঙে চুরে গেছে। মেন গেট থেকে মন্দির বেশ কয়েকটা সিঁড়ি নিচে, 50-60টা তো হবেই, তারও বেশি হতে পারে। তো সিঁড়ির একদিকে হচ্ছে দুর্গের দেওয়াল আর খাট, আর অন্যদিকে হচ্ছে পাহাড়ের গাটা। এই পাহাড়ের গাটা পুরো ভাস্কর্যে, মানে অনেক ভাস্কর্য আছে গায়ে। কিছু কিছু মূর্তি বোঝা যাচ্ছে, যেমন রাম, সীতা, হনুমান। আগে তো যদিও ছাত্রদের সময় বানানো হয়েছিল। গুহাটা সম্ভবত ন্যাচারাল গুহা না, মানে এই গুহাটা ন্যাচারাল ভাবে হয়নি, এরা মানুষ বানিয়েছে। একে তো এইটা দেখে তো মনে হচ্ছে যে এই মূর্তিগুলো আসলে কিন্তু খুবই পুরোনো, মানে এরা যাকে পুজো করছে সেটা আসলে পুরো গুহা ভাস্কর্য বেসিক্যালি। আর এখানে অনেকগুলো আছে গায়ে, পাহাড়ের গায়ে আবছা আবছা ভাবে আছে। ওইখানে একটা আছে, আর থামটা দেখে বুঝছি সম্ভবত এই থামটা একদম উপরে লাগানো আছে যাতে এটা ভেঙে না পড়ে। এটা পুজো করছে, এগুলো বেসিক্যালি কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু ওগুলো খুবই সুন্দর দেখতে। আবার কিছু কিছু ভয়ঙ্কর দেখতে মূর্তিও আছে। গ্রামবাসীরা ওই কয়েকটা মূর্তিতে আবার সিঁদুর ফিঁদুর দিয়ে পুজোও করে। এই যে এই ধ্বংসাবশেষটা, এটা দেখুন এখানে আরো বড় কোনো মূর্তি ছিল, যাচ্ছে এতটুকুনি পার্টি বেঁচে আছে। এগুলো দেওয়ালে পুরো পরপর রিলিফই আছে, মানে। কিন্তু এই মূর্তিগুলো কখন তৈরি বা কাদের মূর্তি, কাদের তৈরি মূর্তি, সেগুলো জানা গেলে আরো ভালো হতো। এই দিওয়ালির দলটা আমাদের আগেই নিচে নেমে এসেছে। মন্দির চাতালে বেশি ভিড় হওয়ার আগে মন্দিরটা ঢুকে পড়লাম।
মন্দিরের সামনে একটা চাতাল আছে, সেখানে ডাই হয়ে কয়েক হাজার নারকেলের খোলা পড়ে আছে। ভিতরে নীল রঙের পাথর দিয়ে তৈরি শিবলিঙ্গ আছে, আর বলা আছে যে গর্ভগৃহ যেটা, সেখানে এরকম ইনস্ক্রিপশন আছে। তার মধ্যে কোন একটা রাজার 13th সেঞ্চুরিতে কোন একটা রাজার ব্যাপারে লেখা ইনস্ক্রিপশনটা একটু। এই শিবলিঙ্গর বিশেষত্ব রয়েছে এটা থেকে 3 মাস জল পড়তে থাকে। মন্দিরের সামনে একটা চাতাল আছে, এই চাতালটা খুবই সুন্দর দেখতে, পুরো হেক্সাগনাল শেপের। যদিও ছাদটা এখন আর নেই, ক্ষয়ে গেছে, কিন্তু এমনিতে খুবই সুন্দর, কার্ভিংগুলোও সুন্দর। এই চাতালটা নাকি গুপ্ত যুগে তৈরি। যে দিওয়ালি ডান্সটা, এই ডান্সটা মনে হয় শুধু ডান্স না, এর মধ্যে একটু মার্শাল আর্টসও আছে। কারণ দিওয়ালির দলটা মন্দির চাতালে নেমেই খুব দারুণ একটা পারফরমেন্স দিল, লাঠি খেলাও হচ্ছিল ওদের মধ্যে। মেন মন্দিরটার একটু পাশেই একটা উঁচু কালভৈরবের মূর্তি আছে। মেন মন্দির থেকে এখানে যাওয়ার জন্য 2-3টে সিঁড়ি নিচে নামতে হবে। এটা কালভৈরব বা গজন্তক শিবের মূর্তি। এটা প্রায় 2 তলা সমান উঁচু, মানে 24 ফিট। আর এটা ঘাড় উঁচু করে দেখলেও পুরোটা দেখা যাচ্ছে না। এর মাথার পিছনে একটা ন্যাচারাল ট্যাঙ্ক আছে, তা থেকে একটু একটু করে জলই পুরো মূর্তিটার উপর পড়ছে। এরকম ভাঙাচোরা মূর্তি পুরো ফোর্টে অজস্র জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু কোনো দিকে কোনো লেবেল নেই বা কোনো নাম নেই, তাই বোঝাও সম্ভব নয় যে এটা কার মূর্তি বা এই মূর্তিগুলো কারা করেছে। কালিঞ্জের দুর্গের নীলকণ্ঠ মন্দিরটা ছেড়ে চলে এসেছি। এখানে দুটো আছে, এটা ম্যাপ তো মানে সাইনবোর্ড তো ছিল রানীমহল, এইটা তো ভেঙ্কট বিহারী মন্দির, এটাই তো বলছে। আর এটা এই দুটো মন্দিরেরই বয়স 17 থেকে 18th সেঞ্চুরি অব্দি আছে। রানীমহলের ভিতরে এত রুম, তার মধ্যে দিয়ে আবার আরেকটা রুমে যাওয়ার বলি, সেখান থেকে আরো কোথায় যাওয়ার বলি। এখানে হারিয়ে যাওয়ার চান্স প্রচুর আছে। এখানে তো জিপিএসও কাজ করবে না। তাছাড়া এটাই তো মনে হচ্ছে মহল, কারণ একটা কনফিউশন হচ্ছে যে ওইটা রানীমহল না এইটা রানীমহল। তো ওই রানীমহলের মধ্যে মানে ওটাই মন্দির, কারণ দেখলাম যে ওর মধ্যে মুড়ি দেওয়া আছে, মানে প্রসাদ। রানীকে তো কি আর প্রসাদ দেবে না, তাই জন্য মনে হয় ওটাই ভেঙ্কট বিহারী মন্দির আর এটাই রানীমহল। এটা খুবই বড় মন্দির। এই নিচের তলাটা পুরো ফাঁকা, মানে পুরো বড় একটা ফাঁকা হল ঘরের মতো। কিন্তু এর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সিঁড়িটা। প্রথমে তো আমরা বুঝতেই পারছিলাম লোকে কিভাবে ছাদে উঠছে, তারপর দেখলাম যে একটা ছোট্ট দরজা, তার মধ্যে যে সিঁড়িটা সেটা পুরো দেওয়ালের মাঝখানে বানানো আছে। মানে কোনো চওড়া লোক যদি ওটা দিয়ে যেতে যায়, তাহলে তাকে হয় সাইড হয়ে যেতে হবে, নাহলে সে আটকে যাবে। এটা কালিঞ্জার ফোর্টের মধ্যে অন্য সব বিল্ডিং এর মতো এটারও ভগ্নদশা আছে, কিন্তু এটাকে তাও রানীমহলের তুলনায় তো গোটাই বলতে হবে। তাছাড়া জঙ্গলের মাঝে ছড়িয়ে ছিঁড়ে নানারকম ভাঙা জিনিস আছে, তো সেটা আলাদা অবশ্য। মাঝখানে পুরো জঙ্গল, এখানে নাচ গান ফান ওইসব হতো। তো এটাও তো পুরো ভুলভুলাইয়ার মধ্যে আছে। এই কালিঞ্জার ফোর্টটা কিন্তু খুবই পুরনো, মানে সত্যযুগেও নাকি এর উল্লেখ আছে। আর আকবর নাকি এই ফোর্টটা বীরবলকে দিয়েছিলেন। আমি হিস্ট্রি বইতে পড়েছিলাম যে শেরশাহ সূরি নাকি এই কেল্লার বাইরে যুদ্ধ করতে করতে গান পাউডার এক্সপ্লোশনে মারা যান। কালিঞ্জারটা বেশ বড় ফোর্ট,
আমি কালিঞ্জরের চেয়ে বড় শুধু দুটো ফোর্টই দেখেছি, চিত্তরগড় আর কুম্ভলগড়। মেহরানগড়টা ঠিক জানি না, হতেও পারে বা নাও হতে পারে, কারণ আমরা পুরোটা যাইনি। কিন্তু এই যে দুটো ফোর্ট বললাম সেই দুটো ফোর্টের কোনোটাতেই অত ভাস্কর্য বা মূর্তি নেই যতগুলো এই কালিঞ্জর ফোর্টে আছে। এখানে আসলে অনেকগুলো হিস্টোরি মানে পুরোনো জিনিস একসঙ্গে। এটা হচ্ছে পটিতীর্থ ট্যাঙ্ক। এটাও বিশাল বড় ট্যাঙ্ক, কিন্তু এটা আবার এই পাথর কেটে 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 তৈরি করা হয়েছে। এটার গায়ে আগে সব স্কাল্পচার ছিল, এখন এটাকে পুরো লাইমস্টোন দিয়ে প্লাস্টার করে দিয়েছে। তো এইটা বোধহয় পাথর, কি যেন নামটা মনে পড়ছে না, পাথর প্যালেস না কি যেন। এটা হচ্ছে রাম জানাকি টেম্পল। ওইটাতে এমনিতেই পুরো ভেঙে চলে গেছে, তাই মন্দিরটা যাওয়া একটু আসতে আছে। বেশ কয়েকটা পুরোনো জিনিস একসঙ্গে আছে। এখানে নামাও যায় অবশ্য, এই সিঁড়ি আছে। আজকে আর মনে হয় না দিওয়ালির রাত পিছু ছাড়বে বলে। আমরা ফোর্ট দেখা শেষ করে গাড়িতে চাপলাম, ওরা মনে হচ্ছে নিজেদের ভ্যানে চেপে আমাদের পিছু ধরবে। আর মানে কমসে কম এই ফোর্ট 2000 বছরের পুরনো, তারও পুরনো হতে পারে। আমরা এখান থেকে বান্না শহরের মধ্যে আমরা প্রথমে যুগল কিশোর মন্দিরে থামলাম। মন্দিরের গেট বন্ধ ছিল, কিসের একটা যেন গ্রহণ না কি হয়েছিল, তখন আবার কিসের গ্রহণ ছিল জানি না। সবাই খুবই টায়ার্ড ছিলাম, সকাল সকাল ওঠা হয়েছে আর পুরো দিন জার্নি হয়েছে বলে। তো আমরা তাড়াতাড়ি আমাদের থাকার জায়গায় চলে গেলাম। এটা একেবারে পান্নার টাইগার রিজার্ভের পাশে।